ও বাবা, তুই বল কি হয়েছে? আর বলল, তুমি এতক্ষণ কোথায় গিয়েছিলে, কি এমন ভাবছিলে? কি আর ভাবতে পারি বল, এই মেয়ের কথা শুনে আমার আর তোর মায়ের কিছু কথা মনে পড়ে গেল, সেটাই ভাবছি। কি হয়েছিল আব্বু? তুমিও কি মেয়ের মতো কিছু বলেছিলে? কইছিলাম। সেই দিন কি মারটাই নাই দিছিল, এই শিশুর হাড্ডি গুড্ডি, ইস, এখনো মনে পড়লে ব্যথা করে শরীরটা। কি হয়েছিল আব্বু, একটু বলো প্লিজ। আচ্ছা তাহলে বলছি শোন। আমি আর তোর মা ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের আগে যখন তোর মায়ের সাথে প্রেম করতাম, তখন তোর মাকে একদিন না বলে লুঙ্গি পরে তার বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, বিয়ের কথা বলতে। আমি কি, তুমি লুঙ্গি পরে গিয়েছিলে বিয়ের কথা বলতে? ইতিহাস গড়লে। আর কিছু পড়তে পারলে না? যা, এজন্যই বলতে চাই না, কমন আর। আচ্ছা সরি, আর হাসবো না, বলো প্লিজ প্লিজ। আচ্ছা বলবো, কিন্তু কোনো কথা বলতে পারবি না, হাসবিও না। আচ্ছা ঠিক আছে বলো। তারপর বাসার ভিতরে গেলাম। ও, আমি একাই সেদিন গিয়েছিলাম। ভিতরে গিয়ে দেখলাম তার আব্বু আম্মু বসে আছে। তখন কাছে গিয়ে আমি বললাম, আসসালামু আলাইকুম। মফিজ সাহেব, থুকু, শ্বশুর সাহেব, আমি আপনাদের মেয়ের জামাই হতে এসেছি। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর সেও আমায় ভালোবাসে। এখন রাজি থাকলে ডাকবো আমি কাজী। লুঙ্গি পরে আসছি, তাতে কি? আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়েছিল, আর পা থেকে মাথা পর্যন্ত দেখলো। তখন আমি অবাক হয়ে বললাম, আমি কিন্তু খুব ভালো ছেলে, গরম লাগছিল তাই লুঙ্গি পরে আসছি। পকেটে টাকা নাই, কিছুটা রাস্তা হেঁটে আসছি আর লুঙ্গি পরে আসছি। ভাবলাম কিছু নিয়ে যায় শ্বশুর বাড়ি। কিনেছিলাম 2টা মামা বিস্কুট। হেঁটে আসছি তাই খিদে পেয়েছে, তারপর খেয়ে ফেলেছি। আবার ভাইবেন না আমি কিপটে, আমি কিন্তু কিপটে না। যাওয়ার সময় আপনার মেয়ের কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে যাব। তারপর আর কিছু বলতে পারলাম না। পিছনে যে আরও লোক আছে সেটা দেখেই নেই। তারপর তারা আমায় WWE এর মতো আমার শিশুর হাড্ডি গুড্ডি সব মায়েরা দিয়া তেরা কইরা লাইছিল। 1 সপ্তাহ পর্যন্ত হাসপাতালে ছিলাম। তোর আম্মু যখন শুনতে পাইছিল আমি এমন করেছি, তখন 20 মিনিট রাগ করেছিল। তারপর রাগ করে বাসা ছেড়ে আমার কাছে চলে আসছিল তোর আম্মু। আর আমাদের বিয়ে নাকি তারা মানবে না, তাই তোর আম্মু চলে আসছিল। তার 2 বছর পর যখন তুই হয়েছিলি, তখন তারা সব কিছু মেনে নিয়েছিল। ইস, কি মার টেনে দিছিল সেদিন। দাঁড়াও, আগে হেসে নেই। তুমি তো সাংঘাতিক ছিলে। লুঙ্গি পরে গিয়েছিলে, আবার কিছু না নিয়ে গিয়েছিলে। হাসার কি হলো, আমি তো লুঙ্গি পরে গিয়েছি, সেটা একটা পোশাক তাই না? আর টাকা ছিল না, তাই তো গিয়েছি। আর তোকে না বলছি হাসবি না। কে শুনে আব্বুর কথা? আমি হাসছিলাম। তখন হঠাৎ কেউ একজন লাফ দিয়ে এসে 2 হাত দিয়ে গলায় জড়িয়ে ধরলো পিছন থেকে, আর 2 পা দিয়ে কোমর পেঁচিয়ে ধরলো। যে দেখে মায়া তখন আমার মাথায় কিস করতে লাগলো আর বলল, তোমার রুমের মাঝে নিয়ে যাও, নয়তো এখানেই কিছু একটা করে ফেলবো। কি আর করব, এর মতিগতি বোঝা যাচ্ছে ভালো না। তাই নিয়ে চলে গেলাম। ঘরে যাওয়া মাত্র নেমে আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, আর মায়া গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, কি ব্যাপার, তুমি দরজা বন্ধ করে দিলে কেন? তোমায় আর তোমার দুষ্টু ঠোঁটকে আদর করবো তাই। না, আমার আদর করা লাগবে না, পরে করো, আমি এখন বাইরে চলে যাব। তুমি না চাইলেও আমি আদর করব। যে দেখি মায়া আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে, ঠোঁটকে কামড়াচ্ছে আর হাসতে হাসতে আমার দিকে আসছে। বাবা রে বাবা, এর মতলব তো দেখে খারাপ। আল্লাহ তুমি বাঁচাও, এই শিশু ছেলেটার আজ সব ইজ্জত কেড়ে নিবে। তখন আমি মায়াকে বললাম, কি 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 হয়েছে, তুমি এমন করে আসছো কেন? প্লিজ কিছু করবে না, তাহলে আমি কাউকে এই মুখ দেখাতে পারবো না। করবো তো অনেক কিছু, দেখো কেমন করে ডাকছি আমায়। তোমার ঠোঁট বলছে তাকে গিয়ে আদর করতে। প্রথমে তোমার দুষ্টু ঠোঁটকে একটু আদর করে নি, তারপর বাকি কাজ করব। এই বলে আমার বুকের উপর উঠে বসলো। আমি উঠতে চাইলাম, তখন ধাক্কা দিয়ে ফেলে আমার ঠোঁট দুটো তার দখলে নিল। তারপর আর কি বলবো বলেন, আমি এমন করে কিস করছে মনে হয় বাচ্চা মেয়ে চকলেট খাচ্ছে। প্রায় 5 মিনিট পর ছাড়লো আর বলল, তোমার ঠোঁট এত মিষ্টি কেন, শুধু খেতেই মন চায়। যাক, বিয়ের পর তাহলে আর মিষ্টি আনতে হবে না, এই মিষ্টি দিয়েই আমার চলবে। হয়েছে, এখন ছেড়ে দাও প্লিজ, ঠোঁটটা ছিঁড়ে ফেলছো। এখন মাত্র শুরু করছি, এত মিষ্টি জিনিসকে এত তাড়াতাড়ি ছাড়তে পারি বলো জান? প্লিজ মিষ্টি পরে আবার খেও, এখন ছেড়ে দাও।
আর কিছু বলতে দিল না, আবার ঠোঁটকে নিজের দখলে নিয়ে নিল। কি আর বলবো, এখন আগের চেয়ে বেশি করে টানছে। ঠোঁটটাকে প্রায় 10 মিনিট পর ছাড়লো। একটা নিঃশ্বাস নিয়ে কিছু বলতে যাব তার আগেই আবার কিস করতে লাগলো। এবার পাগল হয়ে গেছে মনে হয়, এমন করে কিস করছে। জোর করে ছাড়লাম কিন্তু আমার কথাই শুনলো না, আবার জোর করে আমায় কিস করতে লাগলো। মনে হয় পাগল হয়ে গেছে, এমন করে কিস করছে। তারপর জোর করে সারিয়ে ধাক্কা দিয়ে ফেলে আমার উপর থেকে উঠিয়ে দিলাম। এক দৌড় দিয়ে রুমের বাইরে এসে আয়নার মাঝে দেখলাম ঠোঁট ছিলে রক্ত বের হচ্ছে, তবুও ছাড়তেই চায় না। বাবারে বাবা, এই মেয়ে সাংঘাতিক, ডেঞ্জারাস, রোমান্টিক গন্ডি মেয়ে। ইস, শয়তান মাইয়া ছিলে ফেলছে ঠোঁটটা। এই মেয়ের কাছ থেকে 10 হাত দূরে থাকতে হবে। তখন পিছন থেকে মায়া বলল, তুমি কিন্তু এটা ঠিক করো নাই, মাত্র একটু কিস করেছি, তুমি চলে এলে। চলো একটু কিস করবো আমি। এতক্ষণ কিস করে ঠোঁট কেটে বলছো এখনো হয় নাই? না বাবা থাক, এখন আর কিস করতে হবে না। জিন্দিগি তামা হইয়া গেলেও আর কিস করতে দিব না। এই বলে দৌড়ে চলে আসলাম বাসার বাইরে। তারপর সন্ধ্যায় মায়া চলে গেল, যেতে চেয়েছিল না, আম্মু জোর করে পাঠিয়ে দিল। আদিবা অনেক খুশি হয়েছে যাওয়ার কারণে। তারপর এদিকে মায়া বাসায় গিয়ে তার আম্মুকে দেখে এখন ভালো আছে। তখন মায়া বলল, আম্মু আজ রাতের খাবার আমি রান্না করব। তুই তো রান্না করতে পারিস না। আমি পারি, তোমরা দেখবে আজ আমি তোমাদের রান্না করে খাবো। তোর মাথায় রান্না করা ভূত চাপলো কি করে বলতো? আমার শাশুড়ি আম্মা বলেছে রান্না করা শিখতে, তাই রান্না করব। আচ্ছা, রান্না করতে তোর শাশুড়ি আম্মা বলছে, আমি শিখিয়ে দিছি তোকে, চল। না, তোমরা কেউ আমায় সাহায্য করবে না, আমি নিজেই একা রান্না করব। মা তুই পারবি না রান্না করতে, আমি শিখিয়ে দিচ্ছি। মায়া না করে চলে গেল। তারপর রান্না করে টেবিলে সাজিয়ে রাখলো আর তার আব্বু আম্মুকে ডেকে আনলো খাবার খাওয়ার জন্য। খাবার টেবিলে বসলো আর মায়ের আব্বু খাবার দেখে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তখন মায়ের আব্বু বলল, এই খাবার আজকে কে রান্না করেছে? আমি করেছি আব্বু। হ্যাঁ মায়ের আম্মু, তুমি জলদি একটা ডাক্তারকে খবর দাও, আমার মেয়ে রান্না করেছে। একদিন ডিম ভাজা খেয়ে সারাদিন কাঁদতে হয়েছিল। মারে তুই আজ কয়দিন কাঁদাবি? খাবার সব দেখে যা বলল, আব্বু তুমি পচা, তুমি একটু ভালো না। এত কষ্ট করে তোমাদের জন্য রান্না করে রাখছি আমি, কোথায় একটু খেয়ে আমায় প্রশংসা করবে তা না, উল্টো পাল্টা কথা বলছো। পেটের উপর এখনই ঠাড়া পড়বো তোর রান্না করা খাবার খাইলে। আজ কেন যে বাহির থেকে না খেয়ে আসলাম, এই খাবার খেলে এখনই আমার পেটে লেবু খেয়ে আত্মহত্যা করবো। তখন মায়া আবার বলল, খেয়ে দেখো, আজ আমার রান্না অনেক মজা হয়েছে, একবার খেলে শুধু খেতেই মন চাইবে। আমার শাশুড়ি আম্মা বলেছে আমি রান্না করা শিখতে, তাই আমি এখন রান্না করছি। আর যতদিন না বিয়ে করছি আমি ততদিন রান্না করে খাবো তোমাদের। তখন মায়ের আম্মু বলল, আচ্ছা কি কি রান্না করছিস মা বলতো? পরোটা বানিয়েছি, আর গরুর মাংস রান্না করেছি, আর ভাত রান্না করেছি, আর পায়েস রান্না করেছি। নাও এখন খাওয়া শুরু করে নাও। তারপর মায়ের আব্বু বলল, এটা কি বানিয়েছিস মা? রুটি বানিয়েছি। কেন আব্বু? আচ্ছা তার আগে বল, তুই কি রান্নাঘরে রান্না করতে গিয়েছিলি নাকি এই খাবারগুলোকে পিড়াইয়া মারতে গিয়েছিলি বলতো? কি উল্টোপাল্টা কথা বলছো আব্বু? রান্নাঘরে গিয়ে কি খাবার কেউ পেটাইতে পারে? তা না হলে এটা কি রুটি? তাহলে এত কালো আর এত শক্ত কেন মা? মনে হচ্ছে বেচারা রুটিটারে আগুনের উপর ফালাইয়া পিড়াইতে পিড়াইতে মায়েরা তক্তা বানাইয়া লাগাইছস। দেখ তোর হাতে রুটিগুলা মায়ের খাইয়া সিরিয়া ফারিয়া গেছে। ইস কি মারটাই না দিছিস বেচারা রুটিকে। এত কষ্ট করে রান্না করেছি তোমরা খাবে বলে, অথচ না খেয়ে আমার রান্না বলছো খারাপ হয়েছে, আর উল্টোপাল্টা কথা বলছো আমায়। কেউ আমি ভালোবাসো না। ওই তুমি চুপ করো তো। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। তুই যেহেতু এত কষ্ট করে রান্না করে রাখছিস, দে আমায় অল্প কিছু ভাত আর গরুর মাংসের তরকারি দে। তারপর মায়া তার আব্বু আম্মুকে ভাত দিল। মায়ার আম্মু 2 নালা খাওয়ার পর বলল, আচ্ছা মায়ামা আমার, তুই মাংসের তরকারি কি দিয়ে রান্না করছিস বলতো? কেমন জানি লাগতেছে। গাড়ির তেল দিয়ে রান্না করেছি গরুর মাংস। কি করছু শয়তান মাইয়া? গায়ের তেল দিয়ে কি কেউ গরুর মাংস রান্না করে? সয়াবিন তেল কি করছিস? ওটা সয়াবিন তেল কিনা বলতে পারি না, তবে ওটাও তেলের মতো ছিল, তাই পায়েসের মাঝে দিয়ে রান্না করেছি। মায়ের আব্বু পায়েস খাচ্ছিল, ভাত না খেয়ে তখন এই কথা শুনে বলল, কি তুই পায়েস সয়াবিন তেল দিয়ে রান্না করছিস? ওয়াহ থু, বাচ্চাও আল্লাহ, তুমি কোন হানে আসো? আমার এই মায়ের হাত থেকে বাঁচাও। তারপরে মায়ের আম্মু আব্বু দৌড়ে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার পর মায়া বলল,
যা বাবা, এত কষ্ট করে রান্না করলাম, না খেয়ে দৌড়ে চলে গেল। দেখি তো আমার রান্না কেমন হয়েছে খেয়ে। তারপর মায়া খাবার নিয়ে এক নলা খেয়ে আম্মা বাঁচাও, কোন ফকিনি খাবার রান্না করেছে? ও থাক, আর বকা দিয়ে কি করবো, আমি তো রান্না করেছি। তারপর রুমে গিয়ে মায়া ইস, পাগলাটা এখন যদি কাছে থাকতো তাহলে সারারাত মিষ্টি ঠোঁট খেয়ে পার করে দিতাম। পাগল করে ফেলেছে আমায়, তাই মিষ্টি ঠোঁটের ছোঁয়া পাওয়ার জন্য কখন যে গিয়ে আবার ঠোঁট খাবো। থাক, এখন ঘুমিয়ে পড়ি, আগামীকাল গিয়ে খাবো। এই বলে শুয়ে পড়লো। মায়া কিছুক্ষণের মাঝেই ঘুমের দেশে হারিয়ে গেছে। তারপর সকাল সকাল উঠে পড়লো মায়া ফ্রেশ হয়ে রান্না করার জন্য যাবে, কিন্তু দরজা খুলতে গিয়ে দেখে বাহির থেকে বন্ধ করা। তখন মায়া বলল, আম্মু, আম্মু, ওই আম্মু, জলদি দরজা খুলে দাও, রান্না করতে হবে আমায়। তখন মায়ের আম্মু বলল, না রে মা, তোর গাড়ির তেলের মাংস আর সয়াবিন তেলের পায়েস খাওয়ার কোনো দরকার নেই আমার। তোর রান্না করতে হবে না, তুই ঘরে বসে থাক, যা। না আম্মু, আমি রান্না করব, প্লিজ আমি রান্না করতে দাও। আর এগুলো রান্না করব না, আজ তোমাদেরকে গাড়ির পোড়া মোবিল দিয়ে খিচুড়ি রান্না করে খাবো। তোর শাশুড়ির দোহাই লাগে মা, তোর এই চায়না খাবার খেয়ে জিন্দেগি তামা করতে আমি চাই না। তুই বিয়ে করলে আমি রান্না করার জন্য একটা লোক পাঠিয়ে দিব, তবুও তোর রান্না করতে হবে না। আম্মু, তুমি দরজাটা খুলে দাও, আমি রান্না করে খাবো, কোনো লোক লাগবে না। তুমি একটু দরজাটা খুলে দাও আম্মু। না, আমি খুলবো না দরজা। তোর এই রান্না করা খাবার খাইলে আমার পেট লেবু খাওয়ার দরকার হবে, ঠিক মা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি রান্না কি করে করতে হয় এবং সবকিছু শিখিয়ে দাও। যাক, এতক্ষণে একটা ভালো কথা বলেছিস। ঠিক আছে, চল, আমি তোকে রান্না করা শিখিয়ে দিচ্ছি। দরজা খুলে দাও। তারপর দরজা খুলে দিল মায়ের আম্মু। মায়াকে নিচে নিয়ে গেল রান্না শেখাতে। এদিকে আমি ঢাকায় আসার জন্য বাসা থেকে বের হব, তখন আদিবা বলল, শোনো ভাইয়া, ঢাকা যাচ্ছ, যাও, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, আর ভুলেও ওই দরজাল মেয়ের সঙ্গে কথা বলবে না। আমি এই বিয়ে কিছুতেই হতে দিব না, আর তুমিও বিয়ে করবে না ওই মেয়েকে। যদি বিয়ে করো তাহলে তোমার কাঁথা বালিশ আর তোমার বউরে সহ গিয়া পানিতে চুবাই চুবাই মারুম কিন্তু। কেন? আমি বিয়ে করলে তো সমস্যা কোথায়? আমি বিয়ে ওই দজ্জাল মেয়েকে করব, বুঝতে পারছিস? শয়তান পোলা, তোর আমি মেয়েরা হাড্ডি গুটি বালি চাপা দিয়ে দিব যদি এই মেয়ে এই বাড়িতে আসে। তখন আম্মু বলল, ওই চুপ থাক শয়তান মাইয়া, খালি ঝগড়া করে। ওই মেয়ে এই বাড়িতে আসবে তোর ভাইয়ের বউ হয়ে, বুঝেছিস? ও, তাহলে তুমিও তোমার ছেলের পক্ষে চলে গেছো? সমস্যা নাই, দাঁড়ো আর কয়েক বছর যাক, তারপর আমার হাত পা সব বড় হবে, আরও শক্তি হবে, তখন তোমাদের মা ছেলেকে পানির মাঝে চুবাই চুবাই মারুম, আর সাথে তোমার ছেলের বউকে। আবার এই বাবা কি সাংঘাতিক মেয়ে দেখছো, পুরা ডিপ জলের চেয়েও গুন্ডি মেয়ে। তখন আম্মু বলল, ওই তুই চুপ কর তো, এখন আমি কিন্তু তোরে মাইর দিমু। শোন বাবা, রাস্তা দেখে পার হবি, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবি, বেশি রাত জাগবি না। দোয়া করি ভালো করে পরীক্ষা দিস, এখন যা। আরও দোয়া করে দাও তোমার ছেলেরে, যাতে 2-3টা বিয়ে করে সাথে বউ নিয়ে আসে। তুই চুপ করবি নাকি লাঠি নিয়ে আসবো? আচ্ছা আম্মু, আমি আর কিছু বলতে যাব, তখন আদিবা বলল, ওই তুই যেখানে যাস আমার টাকা দিয়ে যা চকলেটের। কেন তোরে টাকা দিব? কেন, তোরে চকলেট খাওয়ানোর কোনো দরকার নাই। ওই তুমি চুপ করো, আমি তোমার ছেলেকে বলছি, তোমারে না। না, আমি টাকা দিব না। ভাইয়া, কয়টা টাকা দিবা? চকলেট খাবো। তুমি তো চলে যাবে 1 মাসের জন্য, এতদিন আমি চকলেট না খেয়ে থাকতে পারবো না, টাকা দিবে? আহা, এমন করে বললে আর না দিয়ে থাকতে পারি? মনটা থেকে বার নরম হয়ে গেছে। এই নে তোর 200 টাকা, এবার খুশি? কহিনি, যা এখন দৌড় দে ঢাকা। আমি জানি তুই এমন করে না বললে দিবি না, তুই এখন ঢাকা যা, আমি এখন চকলেটের কাছে যাই। দেখছেন কি চালাক মেয়ে, বোকা বানালো। থাক, নিজের বোনটাকে নিচে আর কেউ তো নেয় নাই। তারপর বিদায় নিয়ে চলে এলাম বাস স্টেশনে। এর মাঝে টিকিট কেটে গিয়ে বাসে উঠলাম। কিছুক্ষণ পর বাসটি ছেড়ে দিল, তখন হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মায়া ফোন দিয়েছে। রিসিভ করার পর বলল, ওগো আমার জান, তুমি এখন কোথায়? এই তো বাসে বসে আছি, ঢাকায় আসছি। সত্যি তুমি ঢাকায় এসছো আজ?
যাক, আমি আজ তোমার বাড়িতে যেতাম, তুমি না আসলে। জলদি আসো। আমি কি গাড়ি নিয়ে আসবো তোমায় নিয়ে যাওয়ার জন্য? না থাক, তোমার নিতে আসতে লাগবে না, আমি একাই আসতে পারবো। আচ্ছা এখন ফোন রাখো, আমি এসে তোমায় কল করব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কলেজ থেকে এসে তোমার সাথে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিল। কিছুক্ষণ পর চলে এলাম ঢাকায়। তারপরে সেখান থেকে সোজা হোটেলে চলে গেলাম। গিয়ে তো আমি অবাক, কারণ কিছুই নেই আমাদের এই রুমে। জাহিদ সব একটা গাড়িতে উঠাচ্ছে। তখন আমি জাহিদকে বললাম, কিরে দোস্ত, এই হোটেল ছেড়ে কোথায় যাব? আবার আর এখন হোটেল ছেড়ে দিচ্ছিস কেন বলতো? আর আমায় বলিস না কেন হোটেল ছেড়ে দিবি? দোস্ত শোন, আজ 2 তারিখ। এই হোটেলে কিছুদিন পর পুলিশ এসে সার্চ করে আর নানানভাবে অপরাধীর মতো কথা বলে। আর 2-3 ঘন্টা সময় নষ্ট করে এত ঝামেলা হোটেলে না থাকাই ভালো। তাছাড়া সামনে ফাইনাল পরীক্ষা, তাই একটা ভালো বাসা ভাড়া পেয়েছি, সেখানে গিয়ে উঠব। কলেজ থেকে একটু দূরে, তবুও সমস্যা নাই। জায়গাটা খুব সুন্দর, ছাদ থেকে 2টি বড় বড় গাছ আছে, খুব পছন্দ হয়েছে আমার বাসাটা, তাই তোকে না জানিয়ে করে ফেলছি আজ। সমস্যা নেই দোস্ত, আমিও এই হোটেল থাকতে চাচ্ছিলাম না, তোকে বলতে চাচ্ছিলাম যাক, আর আগে তুই তা করে ফেলছিস। আচ্ছা এখন চল তাহলে যাওয়া যাক। তারপর সব কিছু নিয়ে চলে গেলাম ওই বাসায়। কিন্তু আমরা ছাড়া আর কেউ নাই এই বাসায়, থাকে না। কয়েকজন লোক ছিল, তারা সব ঠিক করে দিয়ে গেছে। সব কিছু পরিষ্কার করতে করতে রাত 8টা বেজে গেল। তারপর বাইরে থেকে কিছু এনে খেয়ে শুয়ে পড়লাম দুজনেই। খুব ক্লান্ত লাগছিল, তাই ফোনের দিকে চেয়ে দেখি নাই, একটু চেয়ে দেখি মায়া 50টা কল দিয়েছে, সাইলেন্ট করা ছিল ফোন, তাই খোঁজ পাইনি। আর কল দিলাম না, ফোন বন্ধ করে ঘুমিয়ে গেলাম। তারপর মাঝরাতে মনে হলো কেউ একজন মেয়ে মানুষ আমার বুকের উপর বসে আছে। ভয় পেয়ে গেলাম, পুরো বাসা ফাঁকা, ভূত হবে না তো? আবার লাইট বন্ধ ছিল, তাই কিছু দেখতেও পারছি না। তখন আমার মুখের কাছে তার মুখটি এনেছে, তার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। তখন মেয়েটি বলল, তোকে শরৎ খাবো, তুই আমায় পাগল করে ফেলেছিস। তোর জন্য এখন আমার ঘুম আসছে না। রাত 12টার সময় জানালা দিয়ে আসতে হচ্ছে তোর জন্য আমার এখানে। কণ্ঠটা মায়ার মনে হচ্ছে, কিন্তু মায়া এখানে আসবে কি করে? আমি তো বলি নাই এই বাসার কথা থাকে, নাকি ভূত আসছে আমাদের খেয়ে ফেলতে? হতেই পারে, এত বড় বাসায় কেউ থাকে না, শুধু আমি আর জাহিদ। মনে হয় ভূত কাকু আমাদের শিশু শিশু হাড্ডি পেয়ে খেতে আসছে। আম্মা, তোমার শিশু ছেলে আজ শেষ। ভূত কাকু, ও ভূত কাকু গো, এখনো বিয়া করি নাই, এই শিশুরে খাইও না। তারপর জাহিদকে আস্তে আস্তে ধাক্কা দিতে থাকলাম ওঠার জন্য, কিন্তু শালা মনে হয় আজ 1 লিটার পেট্রোল খেয়ে ঘুমাইছে। আজ কোনো শব্দ নাই। তারপর একটা জোরে চিমটি কাটলাম, সাথে সাথে উঠে বসলো। তারপর আমার বুকের উপর বসে থাকা মেয়েটি চিৎকার দিয়ে উঠলো, আম্মু বাঁচাও, আমার হাত। তারপর জাহিদ উঠে দৌড়ে গিয়ে লাইটটা অন করলো। তারপর যা দেখলাম আমি, মায়া বসে আছে আমার বুকের উপর। আমি তো অবাক, এইখানে এই মেয়ে আসলো কি করে? তারপর তাকিয়ে দেখলাম মায়া তার হাত ধরে কান্না করছে। তখন আমি বললাম, ওই তুমি কান্না করছো কেন? চুপ করে মায়া তার হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তখন আমি কিছু বলবো তার আগেই তখন জাহিদ বলল, ওহ ভাবি, আপনি এত রাতে এইখানে কেন, আর কান্না করছেন কেন? শয়তান, তোরে গুলি করে মারমু আমি। তুই আমার হাতে কামড় দিলি কেন? এই জন্য তাহলে মায়া কাঁদছে? কি বললেন ভাবি? এটা আপনার হাত ছিল? আমি তো মনে করেছি নীরবের হাত, তাই কামড় দিয়েছিলাম। শালা আমারে চিমটি কেটেছে বলে। সরি ভাবি, না দেখে কামড় দিয়েছি। শয়তান, তুই দেখ কামড় দিতে পারলি না। ইস, আমার শিশু নরম হাতটারে কামড় দিয়ে টেরা কইরা লইছে। আমি এখন আম্মুর কাছে বিচার দিমু, আমার হাতে কামড় দিয়েছিস কেন? ভাবি গো, আপনি কাঁদেন না। সরি, আপনার আম্মুর কাছে গিয়া বিচার দিয়েন না। আমি দেইখা কামড় দিইনি ভাবি। না, আমি মাফ করুম না। আমি আম্মুর কাছে গিয়ে বিচার দিমু। তুই আমার এমন শিশু নরম হাতে কামড় দিছিস। এখন বেচারা হাত তোর কামড় খাইয়া টেরা হয়ে কমে চলে গেছে। তখন আমি জাহিদকে বললাম, জাহিদ তুই কিছুক্ষণের জন্য একটু বাইরে যা, এই শিশু মেয়েটাকে একটু আদর করে ভালো করি। তখন মায়া বলল, একটু জলদি যাও, একটু আদর নিতে হবে আমায়, তাহলে সব ঠিক হয়ে যাবে। জলদি যাও বাইরে। তখন জাহিদ আমায় বলল। তখন মায়া একটু রাগে গলায় বলল, এই তুই যাবি নাকি লাঠি নিয়ে আসবো? যাচ্ছি যাচ্ছি, যত বিপদ সব আমার তাড়াতাড়ি হয়, যাতে আমি বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারবো না। মশা কাকু, আমি আইতেছি তোমাদের কাছে। মশা কাবাডি কাবাডি, মশা কাবাডি কাবাডি, রক্ত খাইতে আইস না, কইতাছি। এই বলে ঘরের বাইরে চলে গেল জাহিদ। জাহিদ যাওয়ার পর মায়া দরজা আটকে এসে বলল, কি আদর করব? কি আদর করবেন না বুঝি? এখন অনেক অনেক আদর করতে হবে কিন্তু আমায়। বাবা, এই মেয়ে তো দেখছি 1 পা আগে চলে গেছে। বুঝতে পারছি এর মনে অন্য কিছু ঘুরছে। আমার কোনো উত্তর না পেয়ে তখন মায়া আবার বলল, কি হলো, আদর করো?
আদর করব, কিন্তু তুমি মনে মনে যে আদরের করার কথা ভাবছো সেটা এখন হবে না, সেটা আপাতত মন থেকে মুছে ফেলো, সেটা বিয়ের পর। এখন মিষ্টি একটা কিস করে দেই, বাসায় গিয়ে ঘুমাও। আজ সারাদিন অনেক কাজ করছি, শরীরটা দুর্বল হয়ে গেছে, বুঝতে পারছো? তোমার এই একটা মিষ্টি কিস নেওয়ার জন্য আমি এত রাতে জানালা দিয়ে আসছি। যাও, লাগবেই না কিস, আমি চলে যাচ্ছি। ঠিক আছে যাও। যাচ্ছি, আর আসবো না আমি এখানে, থাকো তুমি। আচ্ছা যাও, তবে একটা কথা বলো, তুমি জানলে কি করে এই বাসায় আমি আর জাহিদ আছি? গতকাল জাহিদ আমি বলেছে এই বাসায় এখন থেকে থাকবে বলেছে। ও এই ব্যাপার, তাই তো বলি তুমি এই বাসার কথা জানলে কি করে। আচ্ছা এখন তাহলে তুমি চলে যাও, এক কিসে তো তোমার হবে না, বিয়ের পর তাহলে একেবারে অনেক কিস করো। যাও, আমি এখন ঘুমোবো। এই বলে শুয়ে পড়লাম, কিন্তু পাগলিটা আর শুয়ে থাকতে দিল না। দৌড়ে এসে শার্টের কলার ধরে টেনে তুলে আমায় কিস করতে লাগলো। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলল, কত আশা করে আসছি কত কিছু হবে, আর তুই সব নষ্ট করে দিলি। আচ্ছা ঠিক আছে, আগামীকাল সব পূরণ করে নিব, আর চলে যাচ্ছি। এই বলে মায়া জানালা দিয়ে বের হবে, তখন আমি বললাম, জানালা দিয়ে এত কষ্ট করে যাওয়ার কি প্রয়োজন, দরজা খোলা আছে, এখান দিয়ে বাইরে চলে যাও। না থাক, আমি জানালা দিয়েই যাব। বুঝতে পারছি পাগলিটা মন খারাপ করে আছে, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি, তুমি আমায় গলায় জড়িয়ে ধরো, তোমাকে কোলে তুলে নিয়ে যাচ্ছি। কথাটি শুনে দৌড়ে আসলো আমার কাছে। মায়া খুব খুশি হয়েছে। মায়া তখন আমার কাছে এসে গলা জড়িয়ে ধরলো, তারপর 2 পা দিয়ে কোমরে পেঁচিয়ে ধরলো আর বলল, চলো তাহলে। আমি তো তোমারই পাগলি, এখন নিয়ে চলো তাহলে। মায়া আমার ঠোঁটে একটা কিস করে বলল, পাগলি কোথাকার। তারপর দরজা খুলে দেখি জাহিদ বসে বসে ঘুমাচ্ছে। তখন জাহিদকে বললাম, কিরে ওই বসে বসে ঘুমাচ্ছিস কেন, উঠে ঘরে গিয়ে ঘুমা যা। আমার কথা শুনে ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল, তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো নাকি? আচ্ছা তোর সামনে এত বড় কি বেগ আগে তো কখনো দেখি নাই, কই যাস এত রাতে বেগ নিয়ে? ভালো করে তাকিয়ে দেখ এটা কি। তখন জাহিদ ভালো করে তাকিয়ে দেখে মায়া। তখন জাহিদ বলল, এইটা কি দেখছি আমি? ভাবি আপনি ঝুলে আছেন কেন? কেন ঝুলে থাকলে সমস্যা কোথায়? আমি সারা জীবন এমন করে ঝুলে থাকবো। খুব ভালো কাজ করেছেন ভাবি, কোনোদিন চাউলের বস্তা মাথায় নেননি, এখন না হয় আপনাকে নিয়ে দেখুক কেমন লাগে। তখন মায়া আমাকে বলল, দেখছো তোমার সামনে আমার চাউলের বস্তা বলছে, তুমি কিছু বলো। ওই তুই ঘরে যা তো। তারপর জাহিদ চলে গেল ঘরে, আর আমি মায়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে যাব। তখন মায়া আমার সারা মুখে কিস করতে লাগলো। তখন আমি বললাম, আরে থামো থামো, এইভাবে যদি কিস করতে থাকো তাহলে এখনই পড়ে যাবো তুমি। কেন থাকবো? এগুলো সব আমার, তাই আমি আদর করছি, তাতে তোমার কি? তুমি চাও আমি আদর করব। এই বলে আবার কিস করতে লাগলো। জানি এখন কিছু বললে আর কথা শুনবে না, তাই নিচে চলে আসলাম। এসে দেখি গেটের কাছে মায়ের কিছু গার্ড দাঁড়িয়ে আছে আর গাড়ি নিয়ে আসছে। তখন আমি বললাম, এখনো নামো, এসে গেছি, আর কত কিস করবে, এখন বাসায় যাও, নামো। না আমি নামবো না, আমি তোমার সাথে থাকবো, এইভাবে জড়িয়ে ধরে থাকবো, কোথাও যাবো না আমি। তুমি চলো, ঘরে চলো। পাগলামো করো না, এখন বাসায় যাও, আর তো কিছুদিন, তারপর সারা জীবন তো দুজন একসাথেই থাকবো, তখন যত খুশি জড়িয়ে ধরে থাকো, বাধা দিব না, এখন বাসায় যাও। না আমি যাবো না, আমি এখানেই থাকবো, তোমার সাথে থাকবো। আবার পাগলামি শুরু করছো, বললাম তো এখন বাসায় যাও, আর তো মাত্র কিছুদিন, তারপর তো সারা জীবন পাবে আমায়, তখন জড়িয়ে ধরে যত খুশি, এখন বাসায় যাও, অনেক রাত হয়েছে। তখন মায়া বলল, না আমি কোথাও যাবো না, তোমার সাথেই থাকবো আমি, চলো ঘরে নিয়ে চলো আমায়। কি করি বলেন তো, এমন পাগলামি যদি করে জানি এখন আর কথা শুনবে না, দেখি যদি কিস করলে কথা শুনে তাহলে ভালো হবে, আর নয়তো পাগলিটা এমনই করবে। তারপর গেটের ভিতরে নিয়ে আসলাম, এসে মায়ের ঠোঁটগুলো আমার দখলে নিয়ে 5 মিনিট কিস করলাম, তারপর ছেড়ে দিয়ে বললাম, এখন যাও, আবার আগামীকাল এসে আদর করবে, ঠিক আছে যাও, এখন বাসায় গিয়ে ঘুমিয়ে থাকবে। যেতেই হবে আমায়? না গেলে হয় না, তোমার সাথে আর কিছুক্ষণ থাকি। যাক কাজ হয়েছে, পাগলিটা তাহলে যাবে। তখন আমি মায়াকে বললাম, না এখন বাসায় যাও, অনেক রাত হয়েছে, যাও, আর কোনো কথা বলবে না, সোজা বাসায় যাও। আচ্ছা ঠিক আছে, এখন যাচ্ছি, তার আগে 3 বার আই লাভ ইউ বলো, আর 3টে ঠোঁটে কিস করো। তুমি কিন্তু আমায় এখনো প্রপোজ করো নাই, তাই প্রপোজের বদলে এই কিস দিয়ে ভালোবাসার সাক্ষী রাখলাম, বলো এখন। আচ্ছা ঠিক আছে বলছি, আর তুমি আমায় প্রপোজ করতে দিয়েছো, তার আগেই মেরে হাড্ডি গুড্ডি সব তেড়া করে ফেলছো, আর ইজ্জত সব কেড়ে নিয়েছো, এখন আর বলে কি করব? একেবারে না হয় কবুল বলবো। সেটা তো বিয়ের সময় বলবে, এখন এটা বলো, তাহলে চলে যাব, আর নয়তো যাব না আমি। আচ্ছা বলছি, তোমায় যেদিন দেখেছিলাম আমার মনটা সেদিন মুচকি হাসি দিয়ে বলেছিল, ওরে পাগল তোর পাগড়ি পেয়েছি। চোখটা তোমায় বোঝাতে চাইছিল কতটা ভালোবাসি। বিশ্বাস রাখো, হাতটা বাড়িয়ে দাও।
বাকিটা জীবন তোমায় সবটুকু ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখার মৃত্যু ছাড়া আর কেউ আলাদা করতে পারবে না। খুব ভালোবাসি তোমায়, গুন্ডি হলেও তুমি আমার মনের রানী। আই লাভ ইউ, একবার নয় 1000 বার বলতে রাজি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই পাগলের কাছে আরো কিছু কি চাই? আর কিছু চাই না, শুধু তোমায় চাই। আই লাভ ইউ টু। এই বলে জড়িয়ে ধরলো আর ঠোঁটে কিস করতে লাগলো। 5 মিনিট কিস করার পর ছেড়ে দিয়ে বলল, তোমার এত মিষ্টি ঠোঁটকে এত তাড়াতাড়ি ছাড়তে মন চাই? আচ্ছা, সকালে আমি আসবো কিন্তু তোমার কাছে এই ঠোঁট দুটোকে আদর করতে। সকালে কলেজে দেখা হবে, এখানে তোমার আসতে হবে না। আমি তো সকালে আসবো, তুমি বললেও আসবো, না বললেও আসবো। এই বলে চলে গেল মায়া। গাড়িতে উঠে যতক্ষণ আমায় দেখা গেছে ততক্ষণ আমায় দেখতে দেখতে গিয়েছে। তারপর অন্ধকারে গাড়িটা হারিয়ে গেল। তারপর আমিও সেখান থেকে চলে আসলাম। আসার সময় দেখলাম নিচ তলায় একটা সাইকেল, একদম নতুন। তারপর রুমে গিয়ে দেখি জাহিদ বসে আছে। তখন আমি বললাম, কিরে তুই তো বললি এই বাসায় কেউ থাকে না, তাহলে নিচে কার সাইকেল এটা? ওহ, তোকে বলতে ভুলে গেছি, এই বাসায় একটি মেয়ে তার পরিবার নিয়ে থাকে নিচতলায়। তারা তাদের গ্রামে গেছে কিছু দিনের জন্য, তাই সাইকেলটা রেখে গেছে। মেয়েরা 2 বোন আর তার বাবা মা থাকে। আর আমরা যে কলেজে পড়াশোনা করি সেই মেয়েটি ওই কলেজে পড়ে এবং আমাদের সাথেই পড়ে। আমার সাথে বন্ধু হয়েছে, তাই ওর সাথে কথা বলে এই বাসায় আসছি, বুঝতে পারছিস? বুঝতে পারছি। মেয়েটার সাথে আমায় পরিচয় করিয়ে দিস তো। মেয়েটা তোর সাথে কথা বলতে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু বলতে পারে নাই, কারণ মায়া তার আগেই সাবধান করে দিয়েছে যেন তোর সাথে কোনো কথা না বলে। তাই আমরা আমার সাথে এসে কথা বলতো। তারপর আমরা দুজন বন্ধু হয়ে যাই। একদিন ক্লাসে কথা বলছিলাম, তখন আমি বললাম একটা রুমের দরকার আমার, দুজনের জন্য। তারপর নিপা, মেয়েটির নাম নিপা, ও আমায় এই বাসার কথা বলেছে। তারপর এই বাসায় আসলাম। আবার বলিস না, অনেক দিনের সম্পর্ক, কিন্তু মাত্র 3 দিন হলো। আচ্ছা ঠিক আছে, তখন ঘুমিয়ে পড়, সকালে বাকি কথা হবে। তারপর কিছুক্ষণ পর ঘুমের দেশে হারিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন জাহিদ বলল, দোস্ত শোন, তুই কলেজে যা, আমার একটু কাজ আছে, আমি তোর সাথে কলেজে গিয়ে দেখা করব। তারপর জাহিদ চলে গেল। আমিও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। নিচে নামার পর সাইকেলটা সামনে পড়লো। যখন ছোট ছিলাম তখন আমি অনেক পাগল ছিলাম সাইকেল চালানোর জন্য। যখন ক্লাস 10-এ উঠেছি তখন থেকে সাইকেল চালানো একেবারে ছেড়ে দিয়েছি। আজ এই সাইকেল চালিয়ে কলেজ যাব। কয়েকজনকে দেখছি সাইকেল চালিয়ে আসে, তাহলে আমিও যাই। যেইভাবে সেই কাজ, সাইকেল চালিয়ে যাচ্ছিলাম, তখন সামনে দেখলাম লিমা দাঁড়িয়ে আছে আর খুব চিন্তিত মনে হচ্ছে। তারপর সাইকেলটা লিমার কাছে গিয়ে থামিয়ে বললাম, কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? লিমা, কিছু হয়েছে, মনটা খারাপ মনে হচ্ছে। ভাইয়া কিছু হয়নি, এমনি দাঁড়িয়ে আছি, তুমি যাও। আমি জানি আমার এই ছোট্ট পাগলি বোনটার কিছু হয়েছে। এখন বলো ফেলো বোন, ভাইয়ের কাছে কি লুকিয়ে লাভ নাই বলো? আমার এই কথা শুনে লিমা আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া আজ বিকালের মধ্যে আব্বুর জন্য 4 ব্যাগ রক্ত লাগবে, নয়তো বাঁচানো যাবে না। আব্বুর রক্ত নাকি সব নষ্ট হয়ে গেছে। মোট 8 ব্যাগ রক্তের প্রয়োজন। 4 ব্যাগ আমরা জোগাড় করতে পারছি, 2 ব্যাগ আমার বড় ভাই দিবে, আর 2 ব্যাগ অন্য জায়গা থেকে জোগাড় করেছি, কিন্তু আর 4 ব্যাগ রক্ত পাওয়া যাচ্ছে না কোথাও। ওহ, এই ব্যাপার। আচ্ছা, কি পজিটিভ রক্ত লাগবে? ও নেগেটিভ রক্ত লাগবে ভাইয়া। ও আচ্ছা ঠিক আছে, চিন্তা করতে হবে না রে বোন, তোর এই ভাই আছে, আমি রক্ত দিব। আমার রক্তও নেগেটিভ। আর আমার এক বন্ধু আছে জাহিদ, ওর রক্ত সেম। ডাক্তারকে গিয়ে বল রক্ত পেয়েছি। আমি আর আমার বন্ধু বিকেলে চলে যাব রক্ত দিতে। এখন বলতো বোন, এখানে কেন দাঁড়িয়ে আছিস? হাসপাতালে যাব আর রক্ত নিয়ে চিন্তা করছিলাম। আচ্ছা চল, আমি দিয়ে আসছি হাসপাতালে। আর আমিও চিনে আসলাম, রক্ত দিতে হবে তো। আচ্ছা চলো, কিন্তু যাবো কি দিয়ে? রিক্সা তো নাই একটাও, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কেন, এই সাইকেল চালিয়ে যাব, পিছনে বস, আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। না ভাইয়া, মানুষ অন্য কিছু ভাববে, খারাপ ভাববে। যে যাই ভাবুক, আমরা দুজন ভাই বোন, উঠতো এত কথা না বলে। ঠিক আছে উঠছি, দেখো আবার মাঝ রাস্তায় ফেলে দিও না যেন। ফেলে দিব মানে? এই পর্যন্ত 19 জনকে ফেলেছি, হাত পা ভেঙেছে, এখন তোকে ফেলে 20 পূরণ করব। জলদি উঠ। কি? না, আমি যাব না তোমার সাথে। তুমি ফেলে দিলে আমার শিশু হাড্ডি সব ভেঙে যাবে। তুমি যাও, আমি হেঁটে আসছি। আরে পাগলি, আমি এমনি বলছি, এটা আমার কলেজ আছে, জলদি ওঠ। তারপর লিমা আমার সাইকেলে উঠলো, আমি চালিয়ে যেতে লাগলাম। লিমা আমার পিছন থেকে জড়িয়ে ধরে বসে আছে। রাস্তায় লোক দেখে কিছু না বললেও একজন পিছনে রয়েছে, সে মনে মনে বকা দিয়ে সব উদ্ধার করে ফেলছে।
হ্যাঁ, এটা আর কেউ না, মায়া। মায়া তার গাড়ি দিয়ে কলেজ আসছিল, তখন দেখলো আমি দাঁড়িয়ে লিমার সাথে কথা বলছি, তখন তার গাড়িটা দাঁড় করিয়ে আমাদের দেখতে লাগলো। আর যখন আমি লিমাকে সাইকেলে উঠলাম তখন রেগে অ্যাটম বোম হয়ে গেছে, মনে হয় কাছে পেলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো। তারপর বকা দিতে দিতে আমাদের ফলো করে হাসপাতালে পর্যন্ত আসলো। ভিতরে যায়নি, মায়া বাহির থেকে দেখতে লাগলো। এদিকে আমি লিমার আম্মুর সাথে তার ভাইয়ের সাথে কথা বলে চলে আসলাম, আর বলে আসলাম আমি বিকেলে এসে রক্ত দিব, কোনো চিন্তার কিছু নেই। সব কথা বলে চলে আসলাম। বাইরে এসে দেখি 10টা-15 মিনিট ঘড়ির কাঁটায় ক্লাস শুরু হয়ে গেছে, তাই তাড়াতাড়ি সাইকেলটা চালিয়ে কলেজে এসে গেলাম। আসার সময় একবার একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম, কিছু হয়নি, ভাগ্য ভালো। তারপর ক্লাসে চলে গেলাম, গিয়ে দেখি আফসানা ম্যাডাম ক্লাস করাচ্ছে, খুব ভালো ম্যাডাম, উনি কিছু বলেনি আমায়, তাই বেঁচে গেলাম। তারপর জাহিদের কাছে গিয়ে বসলাম, বসা মাত্র জাহিদ বলল, কিরে তোর এত দেরি হলো কেন আসতে কলেজে? আর মায়া কোথায়, আজ এলো না কলেজে? একটা সমস্যা হয়েছে তাই একটু লেট হলো, আর মায়া এখনো আসেনি, আজ তো কলেজে আসার কথা। আচ্ছা, এই ক্লাসটা করে পরে দেখবো কেন এলো না। আর তোর সাথে কথা হয়েছে, এই ক্লাস করে বের হয়ে পরে বলবো। আচ্ছা ঠিক আছে। তারপর আরও 2টি ক্লাস করে বের হলাম, জাহিদকে নিয়ে মাঠের এক কোণায় নিয়ে গিয়ে বসলাম। শোন দোস্ত, একটা উপকার করতে হবে, করবি তো? বল কি করতে হবে আমায়? করব। বেশি কিছু না, তোর শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিতে হবে একজন মানুষকে। কি রক্ত দিতে হবে? আম্মা বাঁচাও, কোন হানে আছো, জলদি আমায় বাঁচাও। তখন আমি ধরে বললাম, আরে থাম, দৌড়ে কই যাস? কাকু আপনি কে? আমি আপনাকে চিনি না। দুঃখিত, কে আপনি? আমায় ছাড়েন আর সামনে থেকে সরেন, চলে যাব আমি। জাহিদ, এখন মজা করার সময় না, চল, তোর রক্ত দিতে হবে। থাম শালা, জীবনে আজ পর্যন্ত একটা ইঞ্জেকশন দেখি নাই আর তুই বলিস রক্ত দিতে? ছোটোবেলায় একবার অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলাম, তখন ডাক্তার সাহেব বলেছে আমার শরীরে একটা সেলাইন বেরোতে হবে। এটা শুনে সেখান থেকে 7 কিলোমিটার দৌড়ে খালার বাসায় চলে গিয়েছিলাম, যাতে এই ইঞ্জেকশন না দিয়া সেলাইন বের করে তুই বলছিস রক্ত দিতে? কাকু গো, আমারে ছাইড়া দেন, মশার চেয়ে রক্ত কম আমার শরীরে, তাই তো মশা কামড় দিয়ে বকে, আর কোনো ফকিন্নি শরীরে কামড় দিচ্ছিস, রক্ত নাই। আমি আজ বাসায় যাব, তুই থাক। তখন আমি বললাম, দোস্ত শোন, আমি জানি তুই একটা ইঞ্জেকশনকেও ভয় পাস। একটু না, অনেকটাই ভয় পাই, তাই তো 7 কিলোমিটার দৌড়ে খালার বাসায় চলে গিয়েছিলাম। আমায় দিয়ে হবে না এই রক্ত দেওয়া। শোন দোস্ত, তুই রক্ত দিলে একজন বৃদ্ধ মহিলার স্বামী বাঁচবে, আর 2জন ছেলে মেয়ে বাবা বলে ডাকতে পারবে। তুই কি চাস মরে যাক? তুই রক্ত দিলে তো আর মরে যাবে না, বরং উপকার হবে। আমি আর কিছু বলবো না তোকে এখন, তোর ইচ্ছে, তোর রক্ত যদি একজন মানুষের প্রাণ বাঁচে তাহলে সমস্যা কোথায়? আমি জোর করবো না তোকে আর। তখন কি জানি ভাবলো জাহিদ, আর বলল, ঠিক আছে আমি রক্ত দিব, কিন্তু ডাক্তার কাকুকে বলিস রক্ত যেন একটু কম নাই, শিশু মানুষ তো, তাই হাত পা যদি অজ্ঞান হইয়া যায়। আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে তুই ক্লাস কর, আমি তোকে নিয়ে যাব। যখন রক্ত দিতে যাব আমি আর ক্লাস করব না, মায়াকে গিয়ে খুঁজি, দেখি কোথায় আছে, আমার বাসায় গিয়েছে কিনা। ঠিক আছে। তারপর জাহিদ চলে গেল, আর আমি চলে গেলাম যেখানে সাইকেল রাখছিলাম, সেখানে এসে দেখি সাইকেল নাই। আল্লাহ, সাইকেল কি কেউ চুরি করে নিয়ে গেছে? তাহলে আমি তো শেষ, আমার টাকা নাই, তাহলে তো নগদ জরিমানা দিতে হবে। সামনে দেখতে পেলাম একটা বয়স্ক লোক বসে আছে, আমি যখন সাইকেল রাখছি তখন এই লোকটাকে এখানেই ছিল, তাহলে তো নিশ্চয়ই দেখতে পেরেছে সাইকেল কে নিয়েছে। গিয়ে দেখি বলে দেখতে পারছে কিনা, তারপর গিয়ে জিজ্ঞেস করলাম, উনি বললো কলেজের পিছনে নাকি একটা মেয়ে এই সাইকেল নিয়ে গেছে। আমি রেখে যাওয়ার পর তারপর কলেজের পিছনে গিয়ে আমি অবাক, কারণ দেখি মায়া বসে বসে সাইকেলের পিছনের সিট খুলছে, আর চাকা 2টা খুলে একটা আগুন লাগিয়ে দিয়েছে, আরেক বেচারা চাকাকে গাছের সাথে বেঁধে রাখছে। তারপর পিছনের সিট খুলে চাকার সাথে বেঁধে একটা হকস্টিক দিয়ে চাকা আর সিটকে মারতে লাগলো, আর বলতে লাগলো, শালা সাইকেল তোর কত সাহস, তুই আমায় রেখে অন্য কোনো মেয়েকে তোর পেছনে বসিয়েছিস, তোর জান আজ কেড়ে নিব, আর তোকে যে চালিয়েছে তাকে তো আজ পানিতে চুবিয়ে চুবিয়ে মারব। এই মেয়ে তাহলে দেখে ফেলছে সব, তাই তো এত রেগে আছে, কিন্তু সে তো জানে না কিসের জন্য উঠিয়েছি। বেচারা সাইকেলের সব রাগ দেখাচ্ছে। তারপর কিছুক্ষণ এইভাবে মেরে সাইকেলের সবকিছু পানিতে ফেলে দিল, আর বলল, আর কোনো সাইকেলে যদি আমায় না উঠিয়ে অন্য কাউকে ওঠাই পেছনে, তাহলে তার চেয়ে বেশি খারাপ অবস্থা করবো সেই সাইকেলগুলো। কি পাগল মেয়ে বলেন তো, সাইকেল এর কি জীবন আছে যে তার কথা শুনবে? সে কি একটু ব্যথা পাইছে? মারছে যে শুধু শুধু এত কথা বলছে, সে কি কিছু শুনতে পাইছে? তবে হ্যাঁ, আমি শুনেছি হয়তো সাইকেলকে দিয়ে আমায় বুঝিয়েছে
এখন এইখানে থেকে চলে যেতে হবে, নয়তো আজ আমি শেষ। তারপর সেখান থেকে দৌড়ে চলে আসলাম বাসায়। তারপর জাহিদ কলেজ থেকে আসার পর হাসপাতালে নিয়ে চলে গেলাম রক্ত দিতে। সেখানে রক্ত দিতে দিতে অনেক রাত হয়ে গেল। তারপর লিমার আম্মুর সাথে আর ভাইয়ের সাথে কথা বলে চলে আসবো, তখন লিমার ভাই বলল, ভাই আর একটা কাজ করবে আমার জন্য? কি করতে হবে বলেন ভাই? একটা কেন, হাজারটা কাজ করতে রাজি আছি। বেশি কিছু না, আমার বোনটাকে আর আম্মুকে একটু কষ্ট করে যদি বাসায় নিয়ে যেতে। অনেক রাত হয়েছে তো, তাই একা যেতে দিতে চাইছিলাম না, যেহেতু তুমি আছো তাই বললাম। ঠিক আছে ভাই, আপনার চিন্তা করতে হবে না, আমি ঠিক পৌঁছে দিব। তারপর লিমাকে আর তার আম্মুকে বাসায় দিয়ে আসলাম আমরা। আসার সময় লিমার আম্মু আর লিমা আসতে দিচ্ছিল না, কিছু খেয়ে যেতে বলছিলেন। তারপর কোনো মতো বুঝিয়ে চলে আসলাম। এসে দেখি রাত 3টা বাজে। তারপর দুজনেই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে দেখি ফোন বন্ধ আমার। জাহিদের ফোনটা নিলাম, সময় দেখার জন্য ফোনটা দেখি মায়া 200 কল দিয়েছে। ফোন ব্যাক করতে যাব, ফোনটা বন্ধ হয়ে গেল। কপাল খারাপ হলে যা হয় আর কি। তারপর ফোনটা চার্জে লাগিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমি আর জাহিদ কলেজ চলে এলাম। মাঝ রাস্তায় এসে ফোনের কথা মনে হলো। তারপর আর বাসায় গেলাম না, সোজা কলেজের গেটের কাছে চলে এলাম। গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক তখনই লিমা এসে জড়িয়ে ধরে গালে একটা কিস করলো আর বলল, ভাইয়া তোমায় অনেক অনেক ধন্যবাদ। আমার আব্বু এখন সুস্থ, ডাক্তার বলেছে আর কোনো সমস্যা নাই। তোমায় কি বলে যে ধন্যবাদ দিব, তোমার জন্য আমার আব্বু বেঁচে গেছে ভাইয়া। তুমি যদি রক্ত না দিতে তাহলে আর বাঁচানো সম্ভব হতো না। তোমায় অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আরে পাগলি বোন, ধন্যবাদ দেওয়ার কিছু নেই এর। আর বাঁচানোর মালিক হচ্ছে আল্লাহ। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। এখন বাসায় চলে যা, আমি ক্লাস শেষ হলে পরে গিয়ে হাসপাতালে দেখা করব, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আমি অপেক্ষায় থাকবো তোমার, আসবে কিন্তু। ঠিক আছে, আসবো। হয়েছে এবার খুশি? এখন চল যা, আমি ক্লাসে যাব। তারপর চলে গেল লিমা। পিছনে চেয়ে দেখি মায়া দাঁড়িয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে দেখি কান্না করছে, চোখ দুটো লাল হয়ে আছে। তারপর দৌড়ে গিয়ে কাছে গিয়ে হাতটা ধরবো, তখন ঠাস ঠাস করে 4টি চড় দিয়ে বলল, তুই আমার শরীরে টাচ করবি না, তুই আমার সাথে কোনো কথা বলবি না। ছি, তোর মতো এমন একটা খারাপ ছেলেকে আমি ভালোবেসেছি, আমার ভাবতেই ঘৃণা লাগছে। কতটা ভালোবাসি তোকে, আর তুই অন্য মেয়ে নিচ্ছি। এই বলে আর দুটো চড় দিলাম। তখন আমি বললাম, প্লিজ মায়া, তুমি আমার কথাটা শোনো আগে। তুমি ভুল ভাবছো, যেটা ভাবছো আসলে সেটা না। তখন আরো 2টি চড় দিয়ে বলল, হয়েছে তোর, হয়েছে তোর, আর বলতে হবে না। আমি নিজের চোখে দেখেছি, তবুও বলছিস ভুল ভাবছি, ভুল দেখেছি। আমি তোর এই মুখ আর দেখতে চাই না, আর তোর মুখে আমার নাম নিবি না। ছোট লোক কোথাকার, আমারই ভুল, তোর মতো এমন একটা খারাপ ছেলেকে ভালোবেসেছি। প্লিজ বিশ্বাস করো। আর কিছু বলতে না দিয়ে মায়া বলল, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তোর মুখ যেন আমি আর না দেখি। আজ থেকে আমি আর তোকে ভালোবাসি না। কথাটা শুনেই বুক কেঁপে উঠলো, মনে হচ্ছে কিছু একটা হারিয়ে যাচ্ছে এই বুকের মধ্য থেকে। তখন আমি বললাম, প্লিজ এমন করো না, আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি আমার কথাটা শুনো আগে। কিন্তু আমার কথাই শুনলো না। মায়া কান্না করতে করতে দৌড়ে চলে গেল। আর গাড়ি নিয়ে অনেক লোক দেখছিল আমাদেরকে, কারণ এটা কলেজের গেট এর বাইরে রাস্তা হয়েছে। খুব কান্না পাচ্ছিল। যাকে ভালোবাসি সে একটা বার কথাটা শুনলো না, না শুনেই ভুল বুঝে অপমান করে চলে গেল। খুব ব্যথা করছে, তবে সেটা বুকে। কথাগুলো সোজা বুকে আঘাত করেছে। যখন বলেছে আমি আর ভালোবাসি না, চোখ দিয়ে আপনা আপনি কয়েক ফোঁটা পানি গড়িয়ে মাটিতে পড়লো। খুব কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সহ্য করে রেখেছি। যাওয়ার সময় পিছন থেকে অনেকবার ডেকেছি, কিন্তু আমার কথা শোনেনি। মনটা খারাপ হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে আছি। একবার বলার সুযোগ দিল না আমায়। তখনই জাহিদ বলল, দোস্ত মন খারাপ করিস না, চল ক্লাসে যাই, দেখিস সব ঠিক হয়ে যাবে। আরে দোস্ত, আমি আজ ক্লাস করব না, খারাপ লাগছে, বাসায় চলে যাব। তুই ক্লাস কর গিয়ে, আমি বাসায় যাই। ঠিক আছে যা, তবে সাবধানে যাস আর রাস্তায় দেখে দেখে পার হবি। জাহিদের কথার কোনো উত্তর না দিয়ে হাঁটতে লাগলাম মায়ের বাসার উদ্দেশ্যে। মায়ের ভুল ভাঙাতে হবে। তারপর চলে এলাম মায়ের বাসার সামনে। বিশাল বড় বাড়ি। গেট দিয়ে ঢুকতে যাব, তখন দারোয়ান আমায় যেতে দিল না। তখন মায়ের কথা জিজ্ঞেস করলাম, মায়া নাকি এখনো আসে নাই, কিন্তু মায়া তো আমার আগে এসছে। তখন পিছনে একটা গাড়ির শব্দ হলো, তাকিয়ে দেখি মায়া। গেট দিয়ে তার গাড়ি ঢুকতে সময় আমিও সাথে ঢুকে যাই। তারপর সেখান থেকে মায়া আমায় আরও অপমান করে তাড়িয়ে দিল। তারপর সেখান থেকে চলে এলাম। এদিকে মায়া কাঁদতে কাঁদতে তার রুমে গিয়ে তার ঘরের সব জিনিস ভেঙে ফেলতে লাগলো। মায়ের আম্মু কিছু জিজ্ঞেস করলে কিছু বলে না, আরো বেশি করে ভাঙতে থাকে। তখন মায়ের আম্মু মায়ের আব্বুকে ফোন করে আসতে বলে। মায়ের আব্বু একটা মিটিং করছিল। যখন শুনতে পায় মায়া কান্না করছে আর সবকিছু ভেঙে ফেলছে বাসায়, তখন মিটিং তাড়াতাড়ি শেষ করে কিছুক্ষণ পর চলে এলো। এসে মায়াকে থামায় আর বলে,
কি হয়েছে মা, তোর কাঁদছিস কেন? আমায় বল, ঘরের সব জিনিস ভেঙে ফেল, কিছু বলবো না, আবার নিয়ে আসবো, কিন্তু তুই কাঁদিস কেন? এটা বল, তোর কান্না এটা সহ্য করতে পারবো না। আব্বু আমি ভালোবাসে না আরেকটা মেয়েকে সাইকেলের পেছনে বসে নিয়ে ঘোরে, আর ওই মেয়েটা আজ জড়িয়ে ধরে কিস করেছে। ও এই কথা, আচ্ছা তুই কিছুই বলিস নাই তখন, আর জিজ্ঞেস করছিলি কে এটা? না বলি নাই, আর জিজ্ঞাসাও করি নাই। আমি বকা দিয়ে আসছি আর কয়েকটা চড় দিয়ে সব সম্পর্ক শেষ করে চলে আসছি। শোন মা, তোর জানা উচিত ছিল মেয়েটা কে আর কি সম্পর্ক। যদি বলতো তোকে ভালোবাসে না, ওই মেয়েটিকে ভালোবাসে, তাহলে তুই সম্পর্ক শেষ করে দিয়ে চলে আসতি, যা খুশি তাই করতি, আমি দেখে নিতাম সব। তুই খুব ভালোবাসিস, তাই এটা সহ্য করতে পারিস নাই, আর এটা কেউ সহ্য করবেও না। কিন্তু মাঝে মাঝে আমরা না শুনে না বুঝে চোখে দেখি যেটা, ওটা নিয়ে তখনই ভাবি একটা, আর পজিটিভ রেখে নেগেটিভ ভাবি, আর বেশি ভালোবাসার সন্দেহ থাকে, এটা আমি জানি। কারণ তোর আম্মুর সাথে যখন প্রেম করতাম তখন তোর আম্মু অনেক সন্দেহ করতো। দেখ, আমি ওই ছেলেটার হয়ে কথা বলছি না মা, তুই কিছু না জিজ্ঞেস করে না বুঝে সম্পর্ক শেষ করে চলে আসলি, তাই বললাম। কিন্তু ওই মেয়েটার সাথে ঘুরে ফিরে সারাদিন আর জড়িয়ে ধরে কিস করেছে মেয়েটা আজ, আর এটা একমাত্র গার্লফ্রেন্ড ছাড়া করতে পারবে না রাস্তায় কেউ। এখন তোর ইচ্ছা, তুই যা ভাবিস। হতেও পারে তোর কথাটা ঠিক, গার্লফ্রেন্ড হতে পারে যেহেতু কিস করেছে। কিন্তু আমি তো খুব ভালোবাসি, তাহলে কেন এমন করলো? শোন মা, কাঁদিস না, আমিও তোর আম্মুর সাথে প্রেম করার আগে আরেকটা মেয়ের সাথে প্রেম করতাম। তোর আম্মু এটা জানার পর কি মারটাই না দিছিল আমারে। এই শিশু শিশু হাড্ডির উপর মনে হচ্ছিল সেদিন WWE এর মাঝে বক্সিং করেছিল, সেদিন মেরে আমার দাঁত নড়িয়ে ফেলছিল। ভাগ্য ভালো যে দাঁত পড়ে নাই। এটা শুনে মায়া হাসতে লাগলো। তখন মায়ের আম্মু বলল, তোমার এখনো মনে আছে সেই কথা? তাহলে কি বলো, এটা কি ভুলতে পারি? এখনো খুব মনে আছে, কত কষ্ট করে গরুর মাংস খেতে হয়েছিল দাঁত পড়ে যাওয়ার ভয়ে। সেদিন তোমার এই লোহার হাড্ডি গুড্ডিতে মেরে আমার হাতের কি অবস্থা হয়েছিল জানো? ব্যথা পাইছে অনেক, হাতটা ফুলে গেছিল। তখন মায়া বলল, তোমাদের পুরনো লাভ স্টোরি বলে রাখো। আচ্ছা আব্বু, আমি কাঁদছি কেন? আমি তো খুব ভালোবাসি, আর ওই মেয়েটা একটা কিস করেছে দেখে কি হয়েছে? আমি বিয়ে করে সারা জীবনের জন্য নিয়ে নিব। তুমি এক কাজ করো, তুমি এখনই কাজে নিয়ে আসো, আমি এখনই বিয়ে করব তাকে। যাও জলদি। যা বাবা, এত কিছু ভেঙে এত কান্না করে এখন বলছিস বিয়ে করবি? তাহলে শুধু শুধু এই বেচারা জিনিসগুলোকে ভাঙলি কেন? তোর মা যদি থাকতো তোর জায়গায়, তাহলে এই জিনিসগুলো না ভেঙে যতক্ষণে আমায় মেরে হাড্ডি গুড্ডি ভেঙে ফেলতো। তাছাড়া এত তাড়াতাড়ি আমাদের এইখানে একা ফেলে চলে যাবি? আর কয়েকটি বছর যাক, তারপর না হয় বিয়ে করিস। এত কথা বলো কেন? তুমি বলছি কাজে নিয়ে আসতে, নিয়ে আসো। আমি আজ এখনই বিয়ে করব। আমি চাই না আমার জানটাকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাক। তুমি জলদি যাও, কাজে নিয়ে আসো, বিয়ে করব আমি। এই তোদের মা মেয়েকে আল্লাহ সেম মাটি দিয়ে বানাইছে, আর এক বস্তা রাগ দিয়ে দিছে। আল্লাহ কেন যে আমায় এত রাগ দিল না? কথায় কথায় রাগ দেখায় যাচ্ছে। জলদি যাও, এখনই গিয়ে কাজে নিয়ে আসবে। তখন হঠাৎ করে কেউ একজন ছেলে দরজার বাহির থেকে বলে উঠল, কি হচ্ছে এখানে? এত জিনিস ভাঙা কেন? তখন সবাই পিছনে তাকিয়ে তো অবাক, কারণ এই ছেলেটা আর কেউ না, মায়ের ভাই ফাহাদ। তখন মায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, ভাই তুই কখন আসলি? এতদিন পর আমাদের মনে পড়লো তোর? এই তো মাত্র আসলাম, আমার পাগলি গুন্ডি বোনটার কথা মনে পড়েছে, তাই চলে এলাম। তখন মায়ের আবু বলল, তখন বাবা তুই আসবি, একটা ফোন দিলেই তো পারতি, আমি গাড়ি পাঠিয়ে দিতাম। না আব্বু, তোমাদের বললে তাহলে আর সারপ্রাইজ দিতাম কি করে আমি? তাছাড়া আগামীকাল পাগলি গুন্ডি বোনের জন্মদিন, তাই আসতে হলো। কিসের জন্মদিন? তোর বোন আজ এখনই বিয়ে করতে চাইছে। কি? কিসের বিয়ে এত তাড়াতাড়ি? এখনো তুই তো অনেক ছোট, আরও বড় হয়ে নে, তারপর বিয়ে দিব তোকে। আমি এখন আর ছোট নেই, অনেক বড় হয়েছি, কলেজে উঠেছি, আর আমি একজনকে ভালোবাসি, তাই তাকে বিয়ে করব। আর আজ যদি আমাকে বিয়ে না করে দেয়, তাহলে আমি নিজেই পালিয়ে গিয়ে বিয়ে করব বলে দিলাম। আর মিডিয়াকে বলবো মন্ত্রীর মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। আচ্ছা আচ্ছা, আজ বিয়ে করিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে, এত রাগের কি আছে? আমি তো এমনি বলেছি। মার আম্মু বলল, কি যে বলো মা, তুমি কেমন আছো তুমি মা? তোকে ছাড়া কি আমরা ভালো থাকতে পারি বল? কেন, তোমার মেয়ে তো আছে, ভালো থাকবে না কেন?
আর বলিস না ওর কথা, সারাদিন ঘরে থাকে না, এখনও তো বিয়ে করে চলে যাবে আমাদের ছেড়ে। তাহলে বল কেমনে ভালো থাকি? চিন্তা করো না মা, আমি এসে গেছি আর তোমাদের ছেড়ে কোথাও যাব না, একেবারে চলে এসেছি। সত্যি বলছিস তুই বাবা? হুম। তারপর আর কি, অনেকদিন পর মায়ের ভাই এসছে, সবাই খুশি। ও মায়ের ভাই আমেরিকায় পড়াশোনা করত, মায়ের জন্মদিন আগামীকাল, তাই এসেছিল। আর এসে কি হলো তা আপনারা জানেন। এদিকে আমি বাসায় এসে খাটে বসে আছি, মনটা খুব খারাপ। কোনো কথা শুনলো না মায়া আমার। ঠিক আছে, আমি আর তাহলে যাব না মায়ের সামনে। তারপর উঠে আয়নার সামনে গিয়ে দেখি গাল ফুলে আছে আর হাতের সব আঙুলের দাগ বসে আছে। তখন হাত দিয়ে ধরতে চেষ্টা করলাম, দাগগুলোর মাঝে একটু ব্যথা লাগতো। তারপর বাহির থেকে একটা ঠান্ডা 7 আপ কিনে এনে গালে ধরে রাখলাম। ইস, শয়তান মাইয়াটার শরীরে কি শক্তি! এতদিন বলতাম মশা শক্তিও নাই শরীরে, কিন্তু আজ এত শক্তি এলো কোথা থেকে! ইস, চড় খেয়ে মনে হচ্ছে দাঁতগুলো নড়ে গেছে। শয়তান মাইয়া একটু আস্তে মারতে পারলো না। তখনই হঠাৎ ফোনটা বেজে উঠলো, তাকে দেখি আব্বু কল দিয়েছে। আর ধরার পর আব্বু যা বললো মনটা আরো খারাপ হয়ে গেল। আম্মু নাকি হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, হাসপাতালে আছে। এখন এটা শুনে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, তখন চলে গেলাম গ্রামের বাড়ি। ফোনটা ভুলে রেখে আসছি। বাসায় এসে দেখি কেউ নাই, তখন দৌড়ে হাসপাতালে চলে গেলাম। গিয়ে দেখি আদিবা কান্না করছে, আব্বু বসে আছে। তখন কাছে গিয়ে বললাম, আব্বু কি হয়েছে? ডাক্তার বলতে পারবে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলো। তখন আমি দৌড়ে গিয়ে বললাম, কি হয়েছে ডাক্তার? আমার আম্মু কেমন আছে এখন? আচ্ছা, একটা কথা বলেন তো, দুধের মাঝে এতগুলো ঘুমের ট্যাবলেট দিল কি? কি বলেন ডাক্তার, ঘুমের ট্যাবলেট মানে? দুধের মাঝে ঘুমে প্রায় 15টার মতো ট্যাবলেট মিশানো ছিল, আর সেটা খেয়ে এমন হয়েছে। আর কিছুক্ষণ পর আনলে হয়তো বাঁচানো যেত না। যাক, এখন সম্পূর্ণ সুস্থ আছে, চিন্তার কোনো কারণ নেই। আগামীকাল বাসায় নিয়ে চলে যেতে পারবেন, আর চাইলে আজ বিকেলে নিয়ে যেতে পারবেন। এই বলে ডাক্তার চলে গেল। তখন আমি আব্বুর কাছে গিয়ে বললাম, আব্বু, এই দুধ কে রান্না করছে আর ঘুমের এতগুলো ট্যাবলেট দিয়েছে কে? তোর পিচ্চি বোনকে জিজ্ঞেস কর, কান্না করছে। হায় রে, তোমরা আর লোক পেলে না? রান্না করার জন্য দুধ রান্না করে খাইয়েছে উনি, সোজা হাসপাতালে পাঠিয়েছেন। এই তুই ঘুমের ওষুধ পেলি কোথায়, আর এতগুলো ওষুধ দিলি কেন বলতো? তখন আদিবা বলল, আমি বসে বসে আমার মোবাইল ফোন খুলে এর ভিতরে কি কি আছে দেখছিলাম। তখন আদিবার কথা থামিয়ে আমি বললাম, হায় রে মেকানিক, খুলে দেখার আর জিনিস পেলি না শেষ পর্যন্ত ফোনটারে? আচ্ছা, তারপর বল কি হয়েছে? তখন আম্মু কোথা থেকে যেন দুধের বোতল নিয়ে আসলো, আর সাথে ওটা ট্যাবলেট নাকি বলতে পারবো না, তবে দেখতে এমনই ছিল। তখন আম্মু আমার কাছে দিয়ে বললো একটু দুধ গরম করে নিয়ে আসতে। আম্মুর নাকি খারাপ লাগছে, দুধ গরম করে নিয়ে আম্মুর রুমে আসতে বলেছিল। তারপর এই বলে চলে গিয়েছিল, আর বলে গিয়েছিল দুধের মাঝে একটু পানি দিতে। তখন আমি ভুলে বেশি পানি দিয়ে ফেলছিলাম, আর হাতে যে 2 পাতা ট্যাবলেট ছিল সেখান থেকে কিছু ট্যাবলেট গুঁড়ো করে দুধের মাঝে মিশিয়ে দিয়েছি, যাতে পানিটা একটু কম বোঝা যায়। তারপর আম্মুকে খাইয়েছি, তারপর খেয়ে এখন হাসপাতালে। আরে কপাল, তোর কি একটুও মনে হলো না এটা ট্যাবলেট ঘুমের, আর গুঁড়ো করে দিতে গেলি কেন? পানি বেশি দিয়েছিস, তাহলে সমস্যা কোথায়? ওইভাবে নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আসতি। আমি মনে করেছি পাউডার দুধের নতুন কোনো ট্যাবলেট, তাই গুঁড়ো করে দিয়েছি, যাতে একটু টেস্ট হয়। আর সেই টেস্টি দুধ খাইয়ে শুধু হাসপাতালে আনছিস? সারাদিন শুধু ঝগড়া করতে পারিস, একটু রান্না করতে পারছিস না? কি করিস তুই? আমি বললাম, এখন বকা দিয়ে কি হবে, ছোট মানুষ, তাই কিছু বললাম না। কে বলেছে আমি রান্না করতে পারি না? গতকাল পাশের বাসায় এর চেয়েও বড় বড় ট্যাবলেট গুঁড়ো করে গরুর মাংস দিয়েছি আমি, আর সেটা খেয়ে আমি কত আদর করেছে, আর তুমি বলছো আমি রান্না করতে পারি না? কি ট্যাবলেট দিয়েছিস ওটার উপর বলতো? রাস্তা থেকে একটা গরুর ট্যাবলেট পাইছিলাম, সেটাই গুঁড়ো করে খাইয়েছি। কি, তুই গরুর ট্যাবলেট দিয়েছিস? আল্লাহ, জলদি একটা দড়ি ফেলাও, উঠে আসি। শয়তান মাইয়া, আর সেই খাবার আমাকে খাওয়াইছো দাওয়াত দিয়া? ওয়াক থু, শয়তান মাইয়া, আর কোনো জিনিস পেলি না দেওয়ার জন্য? না জানি আমাদের কি রান্না করে খাওয়াইছে এতদিন, আল্লাহ ভালো জানে। বলেন তো, এখন হাসবো না কাঁদবো, কি করি? একে নিয়ে থাক, কিছু বলবো না এখন। তারপর বিকেলে আম্মুকে নিয়ে চলে আসলাম বাসায়। এদিকে মায়া তার ফোন নিয়ে দেখে বন্ধ। ফোনটা চালু করে আমার ফোনে কল দিল। অনেকগুলো কল দেওয়ার পর ফোনটা রিসিভ হলো। তখন মায়া বলল,
জান, আমি ক্ষমা করে দাও। আমি তোমায় অনেক ভালোবাসি, তখন রাগের মাথায় বলেছি ওগুলো। আরে থামেন থামেন, আমি জাহিদ বলছি। এই তুই ফোন ধরলি কেন? আমার জানটার কাছে দে ফোন। আপনার জানটা কোথায় জানি গিয়েছে, 3 ঘন্টা বেশি সময় হবে, কোনো খোঁজ খবর নাই? কি খুঁজে পাওয়া যাচ্ছে না? কিছু হয়নি তো আবার আমার জানটা? এই বলে কান্না করে দিল মায়া। জাহিদ ওপাশ থেকে কিছু বলে কোনো উত্তর দেয় না। মায়া কান্না করতে লাগলো। তখন মায়ের আম্মু কান্না শুনে দৌড়ে আসলো আর বলল, কি রে মা, আবার কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আম্মু, আমার জানটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছু হয়নি তো আবার? কিছু হলে কিন্তু আমি বাঁচবো না। আরে চিন্তা করিস না, কোথাও মন খারাপ করে বসে আছে হয়তো, দেখিস ঠিক চলে আসবে। না আম্মু, আমার ভয় করছে। যদি কিছু হয় তাহলে আমি বাঁচবো না। খুব ভালোবাসি আমি। এখনই গিয়ে খুঁজে নিয়ে আসবো আমার জানটাকে, আর কখনো কষ্ট দিব না। শোন মা। আর কিছু বলতে পারলো না। মায়ের আম্মু মায়া দৌড়ে চলে গেল। এদিকে রাতের বেলা আমি খেয়ে শুয়ে আছি। আজ আর ঢাকায় যাইনি, আগামীকাল যাব। সকালে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ঘুমিয়ে গেলাম। সকালে মনে হলো কেউ একজন আমার বুকের উপর শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তাকে দেখি মায়া। আমি তো পুরো অবাক। আমার বুকের উপর শুয়ে আছে, চোখের দিকে তাকিয়ে দেখি রক্তের মতো লাল হয়ে আছে। মনে হয় সারা রাত ঘুমায়নি, কান্না করছে। মায়ের এমন কান্না দেখে নিজের একটু খারাপ লাগলো। যতই হোক, ভালোবাসার মানুষের চোখের জল কখনো সহ্য করা যায় না। অভিমান করে থাকলেও পারা যায় না, ঠিক তার চোখের জলের কাছে হেরে যাবে। আর থাকতে পারলাম না। তখন আমি জড়িয়ে ধরে মায়াকে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? কি হয়েছে? অনেক কিছু হয়েছে। তাহলে বলো, কি হয়েছে? কান্না করছো কেন? একটু তোমার বুকে মাথা রেখে শুয়ে থাকতে দাও, পরে বলছি। একটু কেন? সারা জীবন বুকে মাথা রেখে শুয়ে থাকো, তোমারই তো সব। তাহলে কষ্ট দিলে কেন আমায় এত? আমি তোমায় কষ্ট দিয়েছি? কোথায় কষ্ট দিলাম আমি? এই যে এই বুকে। আমি কষ্ট দিয়েছি নাকি তুমি আমায় দিয়েছো? বলেছিলে তো আমায় ভালোবাসো না, কতগুলো জোর দিয়েছো তখন, আর আমায় অপমান করছো। তোমার চেয়ে বেশি আমি কষ্ট পাইছি। সরি, ক্ষমা করে দাও আমায়। জাহিদ সব বলেছি আমি না জেনে করে ফেলেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমায় অনেক কষ্ট দিছো, কিন্তু আমি কষ্ট দিব না, কারণ খুব ভালোবাসি। একটু ভালো করব তোমায়, শুধু যাতে আর সন্দেহ না করো। তখন আমি বললাম, না, তোমার আর কোনো ক্ষমা নাই, ছাড়ো আমায়। তুমি নাকি আমায় ভালোবাসো না, আর আমি এমন মেয়ে চাই না। প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি যেমন করে থাকতে বলবে আমি থাকবো, তবুও আমায় আর ফিরিয়ে দিও না। তোমার পায়ে ধরি, প্লিজ প্লিজ প্লিজ। তোমায় ছাড়া বাঁচবো না আমি। আচ্ছা, এবারের মতো ক্ষমা করে দিলাম। পরের বার এমন না যেন ভুল করলে আর ক্ষমা করব না কিন্তু। সত্যি তুমি ক্ষমা করে দিয়েছো আমায়? আর এমন হবে না, কথা দিলাম। মনে থাকে যেন। জানো, তোমার সারা রাত খুঁজেছি আমি। যখন জাহিদ বলল তোমায় নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমি কতটা ভয় পাইছি তুমি জানো। জামাই বাবা, তোমার বউ তুমি রাখো, পাগল বানিয়ে ফেলেছে আমায়। সারা রাত ঘুমাতে পারি নাই এর জ্বালায়। তোমায় সারা রাত খুঁজেছে আর কেঁদেছে। আর না, তুমি এখন দায়িত্বে নাও। ওহ বাবা, কি সাংঘাতিক মেয়ে আমার। যেমন মা তেমনই মেয়ে। আজকেই তোমাদের দুজনের বিয়ে হবে সন্ধ্যায়। এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না শ্বশুর আব্বা, এখনো লেখাপড়া শেষ হয়নি। আর কয়েকটি বছর যাক, তারপর না হয় বিয়ে করব আমরা। হঠাৎ দরজার বাহির থেকে বলে উঠল, আমিও বলেছিলাম আর কয়েকটি বছর পরে বিয়ে করতে, কিন্তু আমার কথা শুনলো না। ওহ, আমায় তুমি চিনবে না, আমি মায়ার ভাই। ওহ, তার মানে তুমি আমার শালা? আমি কিছু বলবো, তখন মায়া বলল, এই কি বললে তুমি? বিয়ে করবে না মানে? দাঁড়াও, আমি লাঠি নিয়ে আসছি, তারপর দেখবো কি করে রাজি না হোক এখন বিয়ে করতে। তখন মায়ের আব্বু বলল, বাবা তুমি রাজি হয়ে যাও। আমার মেয়েকে তো তুমি চেনো কেমন রাগিও। এখন রাজি না হলে মেরে একটাও হাড্ডি গুড্ডি সোজা রাখবে না, সব তেরা করে ফেলবে। তোমার এখন যা ইচ্ছা। কি যে করি, আর কোনো মেয়ে এসে জুটলো না কপালে। একেবারে রিনা খানের মতো দাজ্জাল। কোথায় থেকে গিয়ে বিয়ের পর কি হয় আল্লাহ ভালো জানে। তখন আমি মায়াকে বললাম, আচ্ছা ঠিক আছে, বিয়ে করব। এত রাগ দেখাও কেন? আমার আব্বু আম্মু কি বলে মতামত নিয়ে তারপর বিয়ে করব। তখন আব্বু কোথা থেকে এসে জানি বলল, আমরা রাজি আছি বাবা, তুই বিয়ে করে ফেল। কিন্তু আব্বু, আর একটু লেখাপড়া করে নিই, তারপর না হয় বিয়ে করব, একটা জব নিয়ে। নয়তো বিয়ে করে বউকে খাওয়াবো কি? শোনো বাবা, তুমি চিন্তা করো না, তোমার যা লাগবে আমি সব দেবো। আর তোমার জব নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক করে দেবো, বুঝতে পারছো? ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না।
আব্বুর কথা থামিয়ে দিয়ে মায়ের আব্বু বলল, দেখেন আব্বু, মায়ের আব্বু আমার কথা থামিয়ে দিয়ে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর সবাই আর কিছুক্ষণ কথা বলে বাইরে চলে গেল। সবাই, শুধু মায়া যায়নি। তারপর আমি উঠে ফ্রেশ হতে যাব, তখন মায়া পিছন থেকে জড়িয়ে ধরে বলল, কোথায় যাও? এখন কোথাও যেতে হবে না তোমার। আমার মন বলছে এখন তোমায় একটু আদর করতে, চলো আদর করব। তখন মন থেকে এখন খাটের সাথে বেঁধে রাখো, আর নয়তো লেবু খাইয়ে অজ্ঞান করে রাখো, কারণ আমি এখন ফ্রেশ হয়ে বন্ধুদের তোমার বিয়ের খবরটা দিতে যাব। এখন ছাড়ো আমায়। না, আমি ছাড়বো না। আমি এখন তোমার ঠোঁটকে আদর করব। আচ্ছা ছাড়ো তুমি আমায়, এখন আমি ফ্রেশ হয়ে তারপর না হয় ভেবে দেখবো। ইস, শয়তানটা একটাও কিস করতে দিল না। একবার যদি ধরে কিস করতে পারতাম তাহলে আর আজ ছাড়তেই পারতো না। থাক, রাতে না হয় একেবারে আদর করব। তখন ফাহিদ এসে মায়াকে বলল, কিরে, কি ভাবছিস বসে বসে? কিছু না। আচ্ছা, একটা হেল্প করতো বোন, একটু দুষ্টুমি করতাম, কাউকে খুঁজে পাচ্ছি না, আমার সময় কাটছে না। আমার কি বেআইন আছে কোনো? একটু দুষ্টামি করতাম। আছে, সাবধানে, ওই মেয়ে কিন্তু আমার মতো ডেঞ্জারাস। আরে সমস্যা নেই, আমি দেখে নিব। এখন আমি একটু দূর থেকে দেখা, চল। আচ্ছা ঠিক আছে, চল। কি করছেন পিচ্ছি বেআইন? কোন শালারে? সামনে আই, তোর ইট দিয়া মাথা ফাটামু। ক্যাডা তোর বিয়াইন? সামনে আই খালি। বাবারে বাবা, কি দাঁত জ্বালবে! কথা বলার আগেই এই অবস্থা, না জানির বলার পর কি হয়। এত রাগ করছো কেন পিচ্ছি বেআইন? শালা, তোরে এখনই বালি চাপা দিব। আর একবার যদি বেআইন বলিস। কে রে তুই, বল তো? আমার বোনের সাথে তো আজ বিয়ে হচ্ছে তোমার ভাই, আর বুঝতে পারছেন বেআইন? তুই আবার বেআইন বলছিস? তোর এখনই এক বালতি পানিতে চুবাই চুবাই মারমু। তুই খালি বসে থাকে এখানে। এই বলে আদিবা একটা বালতি নিল আর পানি আনতে গেল। বাবারে বাবা, এমন দাঁত জ্বাল বেআইন দরকার নাই আমার। ফাহাদ, জলদি পালা। তারপর ফাহাদ দৌড়ে ওখান থেকে এসে ঘরে একটা চেয়ার নিয়ে বসলো। তখন মায়া এসে বলল, কিরে চলে এলি জি? দুষ্টুমি করবি না তোর বিয়াইনের সাথে? না থাক, দুষ্টমি করার কোনো দরকার নেই, এমনি ভালো আছি। বাবারে বাবারে বাবা, কি সাংঘাতিক মেয়ে এটা! বালতি নিয়ে গেছে পানি আনতে, আমায় চুবিয়ে চুবিয়ে মারবে বলে। থাক, এমন বেআইনের সাথে দুষ্টমি করার দরকার নেই আমার। আমি বলেছিলাম আমার মতো গুন্ডি ওই মেয়ে। এখন গিয়ে বিয়াইন বল আর দুষ্টুমি কর। না থাক বোন, আমি এমনি ভালো ভালো আছি। তারপর সন্ধ্যায় কাজে নিয়ে আসলো। মায়ের আব্বু, আমার বন্ধুরা সবাই এসছে। লিমার ভাই আর লিমা এসছে, তার আম্মু আসেনি, কারণ লিমার আব্বুর কাছে একজনকে থাকা দরকার তাই। আর মায়ের একমাত্র বান্ধবী নীলা আসছে। তারপর আমায় রেডি হওয়ার জন্য আব্বু এসে পাঞ্জাবি আর পায়জামা দিল। পরে আসলাম। কাজী সাহেব মায়াকে আর আমাকে আম্মুর রুমে নিয়ে বসালো। সবাই এখানেই ছিল। আম্মু অসুস্থ বলে খাটে শুয়েছিল। হঠাৎ তখন আদিবা দৌড়ে কোথা থেকে যেন মায়ের কোলে এসে বসলো আর বলল, ভাবি, তোমায় আজ অনেক সুন্দর লাগছে। আমি এমন করে সাজিয়ে দিও তো। কি, এটা কি স্বপ্ন দেখছি আমি, নাকি সত্যি কেউ আমায় বলবে? এরা দুজন তো কথাই বলতে চাইতো না, এখন কি করে এত মিল হলো? তখন মায়া আমার কানে কানে বলল, আরে চুপ করো, কি করছো? সবাই এখানে আছে, আমি ঘরে গিয়ে সব বলবো তোমায়। ঠিক আছে। তারপর কাজী যখন মায়াকে কবুল বলতে বললো, তখন মায়া কবুল বলে খুশিতে চিৎকার দিয়ে উঠলো আর বলল, ইয়াহু, আমি বিয়ে করে ফেলেছি। ওগো তাড়াতাড়ি চলো এখন তুমি। কি পাগল মেয়ে দেখছেন? সবাই এটা শুনে হাসতে লাগলো। হাসবেই তো, এমন কথা জীবনেও শুনছে মনে হয় না। মেয়েদের বিয়ে হলে নাকি মন খারাপ থাকে, কান্না করে, আর এই বিয়ে করেই বাসর ঘরে যেতে চাইছে। হায় রে কপাল। তখন মায়ের আব্বু বলল, মায়ের আব্বুর খুব কষ্ট হচ্ছে জানি, তবুও হাসি দিয়ে কথাগুলো বলল। কষ্ট হবেই তো, পৃথিবীর যে কোনো বাবা তার একমাত্র রাজকন্যা মেয়েটি যখন তাদেরকে ছেড়ে চলে যায়, তখন কষ্টগুলো হয়তো চাপা দিয়ে কেউ রাখতে পারে, কেউ কান্না করে দেয়, জানে পৃথিবী থেকে চলে না গেলেও পুরো বাসাটা ফাঁকা করে গেছে। থাক, আর বলবো না, এখন গল্পে ফেরা যাক। তখন মায়া বলল, জানো বাবা, আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের ছেড়ে চলে আসতে, কিন্তু কি করব বলো? আমি তো আর সারা জীবন থাকতে পারবো না, আমি কিছুদিন পর পর গিয়ে দেখে আসবো। এই বলে মায়া কান্না করে দিল। তারপর তার আব্বু, আম্মু আর তার ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর এইভাবে কিছুক্ষণ কান্না করে মায়ের হাত আর আমার হাত এক করে দিয়ে মায়ের আব্বু বলল, শোনো বাবা, আমার একমাত্র মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আবার মেয়েকে দেখে রেখো, যেন কষ্ট দিও না বাবা। কোনো চিন্তা করবি না, মায়াকে আমার নিজের মেয়ের মতো আদর করব, চিন্তা করতে হবে না। তখন মায়ের আব্বু বলল,
আর আমি মায়ার জামাই বাবার পরীক্ষা শেষ হলে আমি বড় করে একটা পার্টি দিব, ঠিক আছে? এখন তো কাউকে বলতে পারলাম না তাই। আচ্ছা ঠিক আছে। তারপর মায়াকে নিয়ে বাসর ঘরে বসানো হলো। আমি বন্ধুদের সাথে বসে বাইরে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিতে দিতে রাত 11টা বেজে গেল। তখন জাহিদ বলল, দোস্ত বিড়াল কিন্তু ভালো করে মানিস আজ। কিসের বিড়াল? আমাদের ঘরে কোনো বিড়াল নাই। আচ্ছা দোস্ত, বড় বিড়াল আছে, সাবধানে মানিস দোস্ত। তখন রোদেলা বলল। ওই চুপ কর। তখন জাহিদ আমায় বলল, তোর বিয়ে হয়ে গেল, এখন আমারে একটা বিয়ে করিয়ে দে। তখন আমি বললাম, দেশে কি মেয়ের অভাব পড়ছে? একজনকে গিয়ে পছন্দ করে বিয়ে করে ফেল। ঠিক বলছিস, তাই করতে হবে। আম্মুকে গিয়ে বলল বিয়ে করার জন্য একটা মেয়ে দেখতে। আমি কিছু বলতে যাব, তখন রোদেলা বলে উঠল, আমি রাজি আছি বিয়ে করতে। অনেক দিন ধরে তোমায় ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। আজও আর না বলে থাকতে পারছি না। বিয়ে করবে আমায়? জাহিদ এটা শুনে অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর মাথা নেড়ে হ্যাঁ বলল। তখন আমি বললাম, বাহ কি কপাল তোর দোস্ত, এখনই আই লাভ ইউ বলা হয়নি, ডাইরেক্ট বিয়ের অফার। আগে বললে তো আমার বিয়ের সাথে তোদের বিয়ে করিয়ে দিতাম। তখন জাহিদ কিছু বলতে যাবে, মায়া পিছন থেকে বলে উঠল, শয়তান, তোরে আজ গুলি করে মারমু। আমি কখন থেকে বসে আছি আর উনি এখানে বসে বসে আড্ডা দিচ্ছে। বের করছে আড্ডা তোমার আজ, চলো ঘরে। তখন জাহিদ বলল, দোস্ত এখন ঘরে যা, বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে। আর ভাবিকে রাগিয়ে দিই। ভাবি আমি বলেছি ঘরে যেতে, কিন্তু বলে ঘরে নাকি ভালো লাগে না ওর, তাই বসে আছে। শালা হারামি, শেষ পর্যন্ত এই মিশা কথা কইতে পারলি? তোর উপর ঠাডা পড়বো। কে সত্য বলছে কি মিথ্যা বলেছে আমি জানি। এই বলে কলার ধরে ধরে টানতে টানতে ঘরে নিয়ে আসলো। তখন আমি বললাম, আরে ছাড়ো, ব্যথা পাইতেছি গলায়। ঠিক আছে ছেড়ে দিব, তার আগে একটা কথা দিতে হবে তোমায়। বাসর ঘরে শর্ত আছে, কি বলো? আমায় আর সারাত আদর করতে হবে, কোনো ঘুমানো যাবে না। আর আমার দুইটা কিউট বেবি লাগবে, একেবারে তোমার মতো, তাহলে ছেড়ে দিব। নয়তো এখন মেরে হাড্ডি গুড্ডি সব ভাঙবো। বলো এখন কি করবে? কোনোটাই করবো না আমি। ছাড়ো, কি বলছি, বেবি নিয়ে আরো 2 বছর পর ভাববো। আমি যা বলছি তাই কোনো ভাবার সময় নেই। এখনই হ্যাঁ বলতে হবে, নয়তো আজ মেরেই ফেলবো আমি। ঠিক আছে, এখন ছাড়ো, আমার গলায় ব্যথা পাচ্ছি। ছেড়ে দিলাম, চলো এবার। তারপর আমি বললাম, আচ্ছা এখন বলো, তুমি আদিবাকে কি এমন করলে যে এখন তোমায় খুব ভালোবাসে আর ভাবি ডাকে? আমি যখন তোমায় কিস করে দুপুরে ঘর থেকে বেরিয়েছি, তখন আদিবা সামনে পড়লো আর রাগ দেখাতে লাগলো। তখন আদিবাকে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে 3000 টাকা দিয়েছি আর বলেছি এখন থেকে আমি চকলেট কিনে দিব। তখন আদিবা খুশি হয়েছে আর তখন থেকে নীল হয়েছে। তাই তো বলি, ও তো এমনি এমনি তোমার সাথে কথা বলবে না। যে রাগি মেয়ে, তুমি ঘুষ খাইয়েছো। যাক, ভালো করছো, আমার চকলেটের জন্য জ্বালাবে না। চলো তাহলে, এখন আমি আদর করো। তখন আমি বললাম, দাঁড়াও, এত তারা কিসের? চলো 2 রাকাত নামাজ পড়ে নেই, তারপর না হয় বাকি কাজ করব। ঠিক আছে চলো। তারপর 2 জন মিলে নামাজ পড়লাম। নামাজ পড়ে উঠে বসা মাত্র আমায় ধাক্কা দিয়ে খাটে শুইয়ে দিল। তারপর আমার বুকের উপর বসে ঠোঁটে কিস করতে লাগলো। এমন করে কিস করছে মনে হয় চকলেট খাচ্ছে। 5 মিনিট হয়ে গেল, তবুও ছাড়ছে না। আস্তে আস্তে পাগলের মতো করতে লাগলো, পুরো পাগল হয়ে গেছে। এমন করে কিস করছে। তারপর 5 মিনিট পর ছেড়ে দিয়ে তখন মায়া বলল, ইস তোমার ঠোঁট আমার পাগল করে ফেলছে, আজ সারা রাত খাবো। দেখো তোমার ঠোঁট কেমন করে আবার ডাকছে আমায়, বলছে আমায় আদর করো এসে। ইস লজ্জা লাগে তো। মায়া এই বলে 2 হাত দিয়ে মুখটা ঢেকে ফেললো। কি পাগল মেয়ে দেখছো, ঠোঁট আবার ডাকতে জানে নাকি? তার মন চাইছে এটা বলতে পারে না। তারপর মায়া তার হাত মুখের সামনে থেকে সরিয়ে ফেললো। আমি চেয়ে দেখি তার ঠোঁট কামড়াচ্ছে আমার দিকে তাকিয়ে। তখন আমি কিছু বলতে যাব, তার আগেই ঝাঁপিয়ে পড়লো আমার উপর। তারপর আরো কি হয়েছে শুনতে বসে আছেন আপনারা, আর বলা যাবে না, বাকিটা ইতিহাস।